শুরুটা হয়েছিল একেবারে সাধারণভাবে। এটা গ্যাসলাইট যুগের এক অদ্ভুত পৃথিবী। চার্চ আছে, আইন আছে, কিন্তু সেই আইনের নিচেই লুকিয়ে আছে নিষিদ্ধ রহস্য। এক দুর্ঘটনার রাতে ক্লাইন পৌঁছে যায় এক জায়গায় যেটা বাস্তবতার বাইরে। চারদিকে ধূসর কুয়াশা, নীরব আর ভয়ঙ্কর। সেখান থেকেই শুরু হয় তার যাত্রা একজন সিআর হিসেবে। এই পৃথিবীতে সে একা ছিল না। নাইটহক দলের নেতা ডান স্মিথ ছিল তার ভরসা, কিন্তু সেই ভরসা চূর্ণ হয়ে যায় যেদিন এক গর্ভবতী নারী মানুষ থাকা বন্ধ করে দেয়। সে পরিণত হয় এক বিকৃত দানবে, ম্যাগস। শহর ধ্বংসের মুখে, সব আশা নিভে যাচ্ছে। সেই মুহূর্তে ডান স্মিথ নেয় শেষ সিদ্ধান্ত। ডান স্মিথ নিজের জীবন দেয় অন্যদের বাঁচাতে। শেষ পর্যন্ত ইনস জ্যাংউইলের হাতেই ক্লাইন মরেটি মারা যায়। সবাই ভেবেছিল সবকিছু শেষ। ক্লাইন মরেটি মারা গেছে, নাম, পরিচয় সব শেষ। নীরবতার ভেতর ধূসর কুয়াশা আবার নড়ে ওঠে। মৃত্যুর পরও সে জেগে ওঠে। সে হল দ্য ফুল। গল্পটা শুরুই হচ্ছে একটা ট্রেনের হুইসেল দিয়ে। ঠিক, একটা বিশাল স্টিম লোকোমোটিভ 20টারও বেশি বগি নিয়ে স্টেশনে এসে থামছে, আর সেখান থেকে নামছে আমাদের মূল চরিত্র ক্লেন মোরেট্টি। আর তার বর্ণনাটাও বেশ অদ্ভুত। মানে পরনে একটা দামি ট্যাক্সিডো, কিন্তু হাতে একটা চেহারার সাথে একদম বেমানান বিশাল লাগেজ ব্যাগ। প্রথম দর্শনে একটা রহস্য তৈরি হয়। সে পা রাখছে ব্যাকল্যান্ডে, লুয়েন কিংডমের রাজধানী, উত্তর আর দক্ষিণ মহাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ শহর। কিন্তু সমৃদ্ধির সাথে সাথে অন্য একটা দিকও আছে। হ্যাঁ, ওই ধোঁয়াশা, আবছা হলুদ ধোঁয়া, চারদিকে প্রায় কিছুই দেখা যায় না। সময়টা তখন মাত্র 6:30, কিন্তু দেখে মনে হচ্ছে রাত 9টা বা 10টা। দিনের বেলাতেই গ্যাস ল্যাম্প জ্বলছে। এই দূষণটা নিয়ে একটা রসিকতাও ছিল, মনে আছে? ওই যে একটা সংবাদপত্রে ক্লেন পড়েছিল যে এক ভদ্রলোক ঘন ধোঁয়ায় পথ হারিয়ে আরেকজনকে জিজ্ঞেস করলেন টাস্ক নদীটা কোন দিকে, আর উত্তরে অন্যজন, যিনি ভিজেছিলেন, তিনি বললেন সোজা হাঁটতে থাকুন, আমি তো এইমাত্র ওখান থেকে সাঁতরে এলাম। মানে এটা একটা ডার্ক হিউমার। বোঝা যায় দূষণটা ওদের জীবনের অংশ হয়ে গেছে। পরিসংখ্যানগুলোও কিন্তু ভয়ঙ্কর। 30 বছর আগে যেখানে বছরে 60 দিন ধোঁয়াশা থাকত, এখন সেটা বেড়ে 75 দিন হয়েছে। ভাবা যায়। যদিও এর বিরুদ্ধে কিছু মানুষ যে সচেতন না তা নয়, ওই যে সুট রিডাকশন অ্যাসোসিয়েশনের মতো কিছু সংগঠন বা ন্যাশনাল অ্যাটমসফিয়ারিক পলিউশন কাউন্সিল তৈরির জন্য বিল আনার চেষ্টা হচ্ছে। মানে একটা সামাজিক প্রতিক্রিয়াও দেখানো হচ্ছে। তো এই ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যেই আমরা ক্লেনকে আর একটু কাছ থেকে দেখি। সে তার পকেট থেকে একটা সোনার ঘড়ি বের করে, আর এই ঘড়িটা খুব ইন্টারেস্টিং। সে আসলে রূপার ঘড়ি পছন্দ করে, কিন্তু ওয়াজা করে একটা জমকদালো সোনার ঘড়ি কিনেছে 14 পাউন্ডস 10 সোলি দিয়ে। এটা আসলে আমাদের বুঝিয়ে দেয় যে ক্লেন একটা ভূমিকা পালন করছে। সে তার নতুন ক্লাউন পরিচয়টার জন্য নিজেকে তৈরি করছে। তার আসল সত্তা আর এই নতুন সত্তার মধ্যে একটা দ্বন্দ্ব। ঘড়িটা এখানে শুধুই একটা ঘড়ি না, এটা তার চরিত্রের একটা মেটাফর। আর সময় দেখার পরে সে যখন স্টেশন থেকে বেরোচ্ছে, খুব সন্তর্পণে একটা পকেট মারে চেষ্টা সে ব্যর্থ করে দেয়। হ্যাঁ, কেউ কিছু বোঝার আগেই। এটা তার মানে কি বলে, তার মানসিক অবস্থার একটা দারুণ উদাহরণ। এই সময়ে সে ক্লাউন হওয়ার আসল অর্থটা বুঝতে শুরু করে। ওই লাইনটা অসাধারণ ছিল। ভাগ্য সম্পর্কে কিছুটা জানলেও ভাগ্যের কাছে অসহায়, তাই হাসি দিয়ে সমস্ত যন্ত্রণা, দুঃখ আর হতাশা লুকিয়ে ফেলাই ভালো। এটাই ক্লাউনের দর্শন। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে সব সময় সজাগ। কিন্তু এই সতর্কতার পেছনে একটা বড় কারণও আছে। ব্যাকল্যান্ডে তার একটা মিশন আছে। হ্যাঁ, সে সিকোয়েন্স 7 পোশনের ফর্মুলা খুঁজছে, মানে সে আরো শক্তিশালী হতে চায়। কিন্তু পরের ধাপের ফর্মুলা জোগাড় করাটা খুবই কঠিন আর বিপজ্জনক একটা কাজ। আর এর জন্য তার মাথায় দুটো পরিকল্পনা: এক, স্থানীয় বিয়ন্ডার বা অন্য ক্ষমতাবানদের সাথে যোগাযোগ করা, আর দুই, যেটা আরও বেশি আকর্ষণীয়, একটা ফাঁদ পাতা। সে অ্যান্টিগনাস পরিবারের গুপ্তধনকে টোপ হিসেবে ব্যবহার করতে চায়, সিক্রেট অর্ডার নামের একটা রহস্যময় সংগঠনকে আকৃষ্ট করার জন্য। কিন্তু এখানেই ঝুঁকিটা। টোপটা খুব ভালো বা খুব খারাপ হতে পারবে না। খুব খারাপ হলে কেউ পাত্তাই দেবে না, আর খুব ভালো হলে এমন কোনো বড় মাছ টোপটা গিলে ফেলতে পারে যে নিজেই শিকার হয়ে যাবে। আর সেই বড় মাছটা হতে পারে জারাটুল, সিক্রেট অর্ডারের নেতা, প্রায় 200 বছর আগের এক কিংবদন্তি। এই চিন্তাগুলোই ওকে আবার বাস্তবে ফিরিয়ে আনে।
ব্যাকলিন্ডের ঠান্ডাটা সে অনুভব করে আর বোঝে যে এত বড় পরিকল্পনার আগে থাকার জন্য একটা ছাদ দরকার, আর থাকার জায়গা খোঁজার প্রক্রিয়াটাও তার চরিত্রটা ফুটিয়ে তোলে। সে খুব ভেবেচিন্তে চউড বড় এলাকাটা বেছে নেয়। হ্যাঁ, সেই শহরের অভিজাত এলাকা মানে এমপ্রেস বড়ো বা ওয়েস্টার্ন বড়ো এড়িয়ে চলে, কারণ সেখানে নতুন লোক হিসেবে চোখে পড়ে যাওয়ার ভয়। আবার নর্থ বড়ো এড়িয়ে যায়, কারণ ওটা চার্চের ক্ষমতার কেন্দ্র, সেখানে নাইট হকদের নজরদারি খুব বেশি। আর গরিব এলাকা ইস্ট বড়ো, সেটাও তার পছন্দের না। তাই তার হাতে থাকে দুটো জায়গা, হিলস্টন বড়ো যেটা অর্থনৈতিক কেন্দ্র, আর চেরউড বড়ো। শেষ পর্যন্ত কম ভাড়ার জন্য চেরউড বড়োকেই বেছে নেয় একটা সংবাদপত্রের বিজ্ঞাপন দেখে, কারণ তার কাছে পরিচয়পত্র নেই, তাই সে কোনো হাউজিং কোম্পানিতেও যেতে পারে না। সবকিছুই খুব ক্যালকুলেটেড। থাকার জায়গা ঠিক করে সে এগিয়ে যায় ব্যাকল্যান্ড মেট্রোর দিকে। এটা আমার কাছে দারুণ লেগেছে। 25 বছর আগেই ব্যাকল্যান্ডে স্টিম চালিত পাতাল রেল শহরের প্রযুক্তিগত দিকটা তুলে ধরে, কিন্তু এরও একটা অন্ধকার দিক আছে। এই স্টিম চালিত মেট্রো তো শহরের দূষণ আরও বাড়াচ্ছে, আর ধোঁয়াটা বের হওয়ার ব্যবস্থাও খুব প্রতীকী। ধোঁয়াটা পাইপের মাধ্যমে ওপরে গিয়ে চিমনি দিয়ে বেরোয়, যেগুলো পার্ক বা বাগানের মধ্যে লুকানো সৌন্দর্য দিয়ে দূষণ ঢাকার একটা চেষ্টা, পুরো শহরটার মতোই। মেট্রোর ভেতরেও শ্রেণী বিভেদ, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ভাড়ারও অনেক তফাৎ। ক্লিন 4 পেন্স দিয়ে একটা সেকেন্ড ক্লাসের টিকিট কেনে। আবারও একটা মধ্যপন্থা, খুব বেশি খরচও না, আবার একেবারে সস্তাও না। প্ল্যাটফর্মে নামার পর ওই স্টিম লোকোমোটিভের বর্ণনাটা অসাধারণ। বিশাল এবং সর্পিল শরীর, তার কালো ধাতব আভা এবং জটিল যন্ত্রপাতির সাথে মিশে এক অনন্য সৌন্দর্য তৈরি করেছে। প্রযুক্তিকে প্রায় একটা জীবন্ত সত্তা হিসেবে দেখানো হয়েছে, একই সাথে সুন্দর আর ভয়ঙ্কর। ক্লেইন সেকেন্ড ক্লাসের কামরায় ওঠার পরেই গল্পের মোড়টা ঘুরতে শুরু করে। হ্যাঁ, সে তার জায়গায় বসার পরই হঠাৎ দ্রুত পায়ে চলার শব্দ শুনতে পায়, আর একজন কিশোর ছেলেকে কামরায় ঢুকতে দেখে। ছেলেটার বর্ণনাটা কেমন যেন অদ্ভুত। বয়সের সাথে বেমানান একটা কোট পরা, মাথায় টুপি, কাঁধে একটা ছেঁড়া ব্যাগ, আর সে মাথা নিচু করে আছে। দেখেই বোঝা যায় সে কিছু একটা লুকাচ্ছে বা কারো থেকে পালাচ্ছে। সে তার থার্ড ক্লাসের টিকিটটা দেখিয়ে বলে, দুঃখিত, আমি ভুল কামরায় উঠেছি। আর এটা বলেই সে দ্রুত অন্য কামরার দিকে চলে যায়। আপাত দৃষ্টিতে খুব সাধারণ একটা ঘটনা, কিন্তু ঠিক তারপরেই যা হয়, কয়েকজন কালো কোট আর হাফ টপ হ্যাট পরা লোক কামরায় ছুটে আসে। তাদের দেখেই মনে হয় তারা কোনো সরকারি এজেন্ট বা গোয়েন্দা। আর ক্লেন সাথে সাথেই বুঝে যায় যে তারা ওই কিশোর ছেলেটাকেই তাড়া করছে। কিন্তু এখানেই ক্লেনের চরিত্রটা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। সে সত্যিটা বুঝতে পেরেও কোনো আগ্রহী দেখায় না। অন্য যাত্রীদের মতো নিজের সংবাদপত্র আর মানচিত্রের দিকে মনোযোগ দেয়, যেন কিছুই হয়নি। এটা তার চরিত্রের মূল নীতির সাথে একদম মিলে যায়। সে ব্যাকল্যান্ডে এসেছে নিজের কাজ সারতে, কোনো অপ্রয়োজনীয় ঝামেলায় জড়াতে সে চায় না, বিশেষ করে যখন প্রতিপক্ষকে এত সংগঠিত মনে হচ্ছে। তার নিষ্ক্রিয় থাকাটা আসলে একটা সক্রিয় সিদ্ধান্ত। একদম, সে ঝুঁকি আর পুরস্কারের হিসেব করে দেখছে যে এই মুহূর্তে না জড়ানোই ভালো। ক্লেন নামের একজন যাত্রী আমাদের গল্পের চরিত্র একটা খবরের কাগজে বেশ মনোযোগ দিয়ে তাকিয়ে আছেন, কিন্তু এই শান্তিটা বেশিক্ষণ থাকল না, একদমই না। হঠাৎ করেই কামরার দরজাটা বেশ জোরে খুলে গেল, আর একদল লোক প্রায় হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল। ওদের নেতা, যার পরনে একটা কালো কোট আর হাফ টপ হ্যাট, সে তো প্রায় কলার চেপে ধরল কন্ডাক্টরের। সে কি খুঁজছিল? একটা কিশোর ছেলেকে, যার গায়ে একটা পুরনো কোট। আর এই লোকগুলোর চেহারা, ওদের বর্ণনাটা বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওরা রোগা কিন্তু বেশ পেশিবহুল, চামড়াটা রোদে পোড়া তামাটে রঙের, আর চোখগুলো সাধারণ মানুষের চেয়ে একটু যেন ভেতরের দিকে ঢোকানো। সূত্রগুলোতে এদেরকে হাইল্যান্ডার হিসেবে বলা হয়েছে। এরা আসলে কারা? আসলে লোয়েন কিংডমে হাইল্যান্ডাররা মূলত উত্তরের পার্বত্য অঞ্চলের বাসিন্দা। ঐতিহাসিকভাবে ওরা বেশ উগ্র স্বভাবের, যদিও অনেকেই এখন শহরের মূল স্রোতে মিশে গেছে, কিন্তু একটা বড় অংশ শহরের অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়েছে। তো মেট্রোতে এদের দেখেই বোঝা যায় পরিস্থিতিটা বেশ গুরুত্বপূর্ণ। ঠিক, এটা কোনো সাধারণ খোঁজাখুঁজি নয়। ওদের দেখে তো ট্রেনের কন্ডাক্টর ভয়ে প্রায় জমে গেছে। হ্যাঁ, বেচারা, সে তো কাঁপতে কাঁপতে 3য় শ্রেণীর কামরার দিকে ইশারা করে দিল, আর লোকগুলো সেদিকেই ছুটে গেল। পুরো কামরাটা একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। আর এই সব কিছুর মাঝে ক্লেন কিন্তু খবরের কাগজের আড়াল থেকে পুরো ব্যাপারটা দেখছে খুব শান্তভাবে।
শুধু দেখছে না, সে মনে মনে বিশ্লেষণও করছে, ভাবছে আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে এই সুযোগে নেমে পড়তাম। ঠিক, এটা ওর চরিত্রের একটা খুব গুরুত্বপূর্ণ দিক। ও শুধু দর্শক নয়, ও একজন কৌশলী চিন্তাবিদ। আর এখানেই তো গল্পটা একটা দারুণ মোড় নেয়। ট্রেনটা হুইসেল দিয়ে চলতে শুরু করার ঠিক পর মুহূর্তে সেই কিশোর ছেলেটি কামরায় ঢোকে, কিন্তু তৃতীয় শ্রেণী থেকে নয়, না, সে অন্য একটা দ্বিতীয় শ্রেণীর কামরার দরজা দিয়ে ঢোকে। এই কৌশলটা অসাধারণ। মানে সে ট্রেন থেকে নেমেছিল, হ্যাঁ, নেমে গিয়ে আবার প্রথম শ্রেণীর কামরা দিয়ে ট্রেনে উঠেছে। এর ফলে স্টেশনে যারা ওর জন্য অপেক্ষা করছিল তারাও ধোঁকা খেল, আবার ট্রেনের ভেতরে যারা খুঁজছিল তারা ওকে ধরতে পারল না। এইটুকু বয়সে এতটা বুদ্ধি! ছেলেটার লাল চোখ দুটো শান্ত, কিন্তু তার মধ্যে একটা গভীরতা আছে। ক্লেনও ছেলেটার বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে যায়, আর তখনই সে তার একটা বিশেষ ক্ষমতা ব্যবহার করে, স্পিরিট ভিশন। সে দেখতে পায় যে ছেলেটা বাইরে শান্ত থাকলেও ভেতরে ভেতরে প্রচণ্ড ক্লান্ত আর চিন্তিত। কিন্তু এত কিছুর পরেও ওর মস্তিষ্কটা বরফের মতো ঠান্ডা রেখে কাজ করছে। তার মানে ক্লেন শুধু ওর কৌশলই দেখছে না, ওর ভেতরের মানসিক শক্তিটাও মাপতে পারছে। এরপর ছেলেটা শান্তভাবে তৃতীয় শ্রেণীর দিকে চলে যায়, আর বাকি যাত্রাটা নির্বিঘ্নেই কাটে। এই উদ্বোধনী দৃশ্যটা আসলে পুরো গল্পের সুরটা বেঁধে দেয়। এখানে আমরা দুটো চরিত্রকে দেখতে পাই যারা দুজনেই নিজেদের পরিচয় লুকিয়ে রাখছে আর অসাধারণ বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি সামলাচ্ছে। এই উত্তেজনার পর ক্লেন তার গন্তব্যে পৌঁছায়, চেরুউড বরোর একটা স্টেশন। এখান থেকেই তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। সে একটা ভাড়া করা গাড়ি নিয়ে মিল্ক স্ট্রিটের 17 নম্বর ইউনিটের সামনে পৌঁছায়। আর সেখানে গিয়েই প্রথম যে জিনিসটা তার চোখে পড়ে সেটা হলো দরজার কলিং বেলটা। বেশ অদ্ভুত একটা জিনিস। ঘণ্টা বাজালে কোনো আওয়াজ হয় না, বরং গিয়ার দিয়ে তৈরি একটা যান্ত্রিক কোকিল পাখি বেরিয়ে এসে মাথা নেড়ে নেড়ে ডাকে। কারুকার্য খুব উন্নত না হলেও আইডিয়াটা বেশ মজার। কিছুক্ষণ পর জুলিয়ান নামের একজন পরিচারিকা দরজা খোলে। ক্লিন জানায় যে সে খবরের কাগজে বিজ্ঞাপন দেখে বাড়ি ভাড়া নিতে এসেছে। তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। বাড়ির পরিবেশটা বেশ উষ্ণ, একটা ধোঁয়াবিহীন ফায়ারপ্লেস জ্বলছে। এরপরেই তার সাথে বাড়ির মালকিন মিসেস টেলিন স্যামারের দেখা হয়। মিসেস স্যামার একজন সুন্দরী স্বর্ণকেশী নারী, বয়স 30-এর মতো। তার আচরণ আর পোশাকে একটা আভিজাত্যের ছাপ। ঠিক, আর এখানে ক্লেন তার নতুন পরিচয়টা প্রথমবার ব্যবহার করে। হ্যাঁ, মিসেস স্যামার যখন তার নাম জিজ্ঞেস করেন, ক্লেন উত্তর দেয় শার্লক মরিয়ার্টি। কি অদ্ভুত একটা নাম, তাই না? শার্লক হোমস আর তার সবচেয়ে বড় শত্রু মরিয়ার্টির দুটো নাম একসাথে। এটা তো ইচ্ছে করেই রাখা, তাই না? এটা একটা অত্যন্ত সুচিন্তিত ছদ্মনাম। শার্লক নামটা তার পর্যবেক্ষণ ক্ষমতার প্রতীক, আর মরিয়ার্টি নামটা হয়তো তার ভেতরের অন্ধকার দিক বা তার গোপন উদ্দেশ্যগুলোর ইঙ্গিত দেয়। এই নামটা নিয়ে সে আসলে নিজের জন্য একটা নতুন সত্তা তৈরি করছে। এরপর তাদের মধ্যে ভাড়া নিয়ে কথাবার্তা শুরু হয়, কিন্তু মিসেস স্যামার সরাসরি ভাড়ার কথায় না গিয়ে তিনি তার নিজের বাড়ির বিলাসবহুল জিনিসপত্রের বর্ণনা দিতে শুরু করেন। বিশেষ পাইপ, চীনামাটির বাসন, রূপোর চামচ, এসব আর কি। তিনি যেন বোঝাতে চাইছেন যে ভাড়া দেয়া বাড়িতে এসব পাওয়া যাবে না। এটা আসলে 19 শতকের সমাজের একটা প্রতিচ্ছবি। তিনি নিজের সামাজিক অবস্থানটা স্পষ্ট করে দিচ্ছেন। আর ভাড়ার শর্তগুলোও তো বেশ কঠিন ছিল। 1 বছরের অগ্রিম ভাড়া আর 50 পাউন্ড ডিপোজিট। সেই সময়ের হিসেবে এটা অনেক বড় একটা অঙ্ক। ক্লেনও বুঝতে পারে যে এটা অনেক বেশি, হ্যাঁ, কিন্তু সে খুব ঠান্ডা মাথায় দর কষাকষি করে। নিজেকে ব্যাকল্যান্ডে নতুন বলে পরিচয় দেয় আর বলে যে এত বড় ঝুঁকি সে নিতে পারবে না। সে অর্ধেক বছরের ভাড়া আর 25 পাউন্ড ডিপোজিট দেওয়ার প্রস্তাব দেয়। এখানে ওর কৌশলী মানসিকতার পরিচয় পাওয়া যায়। কিন্তু মিসেস স্যামার তো তার পরিচয়পত্র দেখতে চান। সে খুব সহজভাবে হেসে বলে যে তাড়াহুড়োয় সেটা আনতে ভুলে গেছে। এই শব্দটা বলার সময় তার ক্যাপ্টেন ডান স্মিথের কথা মনে পড়ে যায়। এটা একটা ছোট্ট ডিটেল, কিন্তু এটা দেখায় যে ক্লেন তার অতীত অভিজ্ঞতাগুলো ব্যবহার করছে। শেষ পর্যন্ত মিসেস স্যামার তার প্রস্তাবে রাজি হয়ে যান। চুক্তি সই হয়। টাকা হাতে পেয়ে মিসেস স্যামারা তাকে ব্যাকল্যান্ডের জীবনধাত্র নিয়ে কিছু পরামর্শ দেন, যা আসলে নিজের সম্পদ দেখানোর মতোই শোনায়। তিনি বলেন যে চেরুড বরোতে থাকতে হলে সপ্তাহে অন্তত 3 পাউন্ড আয় করতে হবে। হ্যাঁ, এরপর তো একটা লম্বা তালিকা দেন। 5 পাউন্ড হলে পরিচারিকা, 6 পাউন্ডে রাঁধুনি, এসব। এই আলোচনার মাঝেই মিসেস স্যামারের স্বামী মিস্টার লুক বাড়ি ফেরেন। তিনি ক্লেইনকে রাতের খাবারের আমন্ত্রণ জানান।
কিন্তু ক্লেন সবিনয়ে তা প্রত্যাখ্যান করে সে যত তাড়াতাড়ি সম্ভব একা হতে চায়, নিজের পরিকল্পনাগুলো গুছাতে চায়। পরিচারিকা জুলিয়ান তাকে পাশের 15 নম্বর ইউনিটে নিয়ে যায়। বাড়িটা বেশ বড়, 2 তলা, অনেকগুলো ঘর। জুলিয়ান চলে যাওয়ার পর ক্লেন বিশাল ফাঁকা বসার ঘরে একা বসে থাকে, আর এই মুহূর্তে তার মধ্যে একটা গভীর একাকিত্ববোধ জেগে ওঠে। এই নতুন শহর, নতুন পরিচয়, আর সে একদম একা। এই অনুভূতিটা খুব বাস্তব, যে কোনো মানুষই নতুন পরিবেশে এমনটা অনুভব করবে। কিন্তু ক্লেন বেশিক্ষণ এই অনুভূতিতে ডুবে থাকে না। সে দ্রুত নিজেকে সামলে নেয় আর ভবিষ্যতের কথা ভাবতে শুরু করে। তার মূল লক্ষ্য তো প্রতিশোধ আর নিজের ক্ষমতার উন্নতি। হ্যাঁ, আর এর জন্য তার এমন একটা চাকরি দরকার যা তাকে যথেষ্ট টাকা দেবে, কিন্তু তার আসল পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াবে না। মানে একটা নমনীয় কিন্তু লাভজনক পেশা। সে মূলত 3টে বিকল্পের কথা চিন্তা করে। প্রথমটা হলো লেখক হওয়া। এটা তো ওর জন্য বেশ সহজ পথ মনে হচ্ছে, কারণ ওর স্মৃতিতে তো পৃথিবীর বিখ্যাত সব সাহিত্যকর্ম রয়েছে। সে সহজেই সেগুলো নিজের নামে চালিয়ে দিতে পারত। কিন্তু সে এই পরিকল্পনাটা বাদ দেয়। কেন? কারণ খ্যাতি তার জন্য বিপদ ডেকে আনবে। তার পরিচয়টা খুব সংবেদনশীল। একজন বিখ্যাত লেখক হলে সবার নজরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে দীর্ঘমেয়াদী নিরাপত্তার কথা ভাবছে। তাহলে দ্বিতীয় বিকল্পটা কি ছিল? সংবাদ প্রতিনিধি, রিপোর্টার। এটাও একটা সম্মানযোগ্য পেশা, কিন্তু এর জন্য তো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র প্রয়োজন। আর ক্লেনের কাছে সেরকম কোনো নথি নেই, কারণ তার বর্তমান পরিচয়টাই তো মিথ্যা। তাই এই পথটাও বন্ধ। তাহলে বাকি রইল তৃতীয় এবং শেষ বিকল্প। হ্যাঁ, এবং এই বিকল্পটাই তার জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে হয়। প্রাইভেট ডিটেকটিভ, মানে ব্যক্তিগত গোয়েন্দা। এই পেশাটা তাকে স্বাধীনতা দেবে। শুধু স্বাধীনতা নয়, এই কাজের জন্য তাকে শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, নানা ধরনের মানুষের সাথে মিশতে হবে, যা তাকে তথ্য সংগ্রহে সাহায্য করবে। আর সবচেয়ে বড় কথা, এই পেশাটা তার ছদ্মনাম শার্লক মরিয়ার্টির সাথে হুবহু মিলে যায়। একেবারে ঠিক, নামটা যেন এই পেশার জন্যই তৈরি। একজন প্রাইভেট ডিটেকটিভ হিসেবে সে তার পর্যবেক্ষণ ক্ষমতা, বিশ্লেষণ করার দক্ষতা সবই কাজে লাগাতে পারবে। তার মানে এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে তার ভবিষ্যৎ কর্মপন্থার একটা পরিষ্কার ছবি চোখের সামনে ভেসে ওঠে। সে আর দিশেহারা নয়, একদম। তার কাছে এখন একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। তো আমাদের গল্পের মূল চরিত্র ক্লেন, সে তার দিন শুরু করছে ব্যাকল্যান্ডে। কিন্তু শুরুটা কিন্তু কোনো জাদুকরী আবহে হচ্ছে না, বরং বেশ সাধারণ আর কিছুটা মলিন বলা চলে। ব্যাকল্যান্ডের প্রথম সকালটা ছিল বেশ ঠান্ডা আর স্যাঁতসেঁতে, চারপাশ হালকা কুয়াশায় ঢাকা। আর এই সাধারণ পরিবেশটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের মনে করিয়ে দেয় যে ক্লেন যতই শক্তিশালী হোক, তাকেই বাস্তব জগতেই টিকে থাকতে হবে। তার সকালের নাস্তাটাও তো সেরকমই ছিল। হ্যাঁ, 1 পেনি দিয়ে কেনা সস্তা চা আর নিম্নমানের মাখন লাগানো 2টো টোস্ট। এখানে কোনো ঐশ্বরিক ব্যাপার নেই, আছে শুধুই বেঁচে থাকার একটা সংগ্রাম। আর সেই সংগ্রামের প্রথম ধাপই তো হলো অর্থ উপার্জন। সে কিন্তু বসে নেই, সোজা চলে গেল ব্যাকল্যান্ড বুলেটিন অফিসে একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য। শার্লক মরিয়ার্টি, ব্যক্তিগত তদন্তকারী। এই নামটা বেশ মজার, তাই না? শার্লক হোমস আর প্রফেসর মরিয়ার্টি, দুটো নামকে মিলিয়ে একটা নতুন পরিচয় তৈরি করা। আর এখানেই তার কৌশলটা চোখে পড়ার মতো। সে কিন্তু চাইলেই জাতীয় কোনো বড় পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারত, কিন্তু সে বেছে নিল একটা স্থানীয়, কম পরিচিত বুলেটিন। কারণটা হলো, সে চায় না এখনই সবার নজরে পড়তে। এটাকে এক ধরনের কৌশলগত আত্মগোপন বলা যায়। সে তার প্রভাবটা আপাতত একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে। 30 পাউন্ড খরচ হলো, যা তার কাছে থাকা মোট টাকার একটা বড় অংশ। আর এই টাকার বিষয়টা ওকে ভালোই ভোগাচ্ছে। বিজ্ঞাপন দেওয়ার পরে সে কিছু আধ্যাত্মিক তেলেতি অনুষ্ঠানের জন্য জিনিসপত্র কিনতে বেরোয়, বিভিন্ন ভেষজ, রূপার পাতলা পাত, এইসব। আর এতে আরও 5 পাউন্ড খরচ হয়ে গেল। দেখতে দেখতে তার 200 পাউন্ডের মূলধন 100-র নিচে নেমে এসেছে। মাত্র 92 পাউন্ড এসে ঠেকেছে। ওর একটা ভাবনা ছিল না যে টাকা খরচ করা তো জলপানের মতনই সহজ। আর এটা শুধু একটা সাধারণ ভাবনা নয়, এটা ওর বর্তমান পরিস্থিতির একটা নিখুঁত চিত্র। একদিকে তাকে বিয়ন্ডার হিসেবে নিজের ক্ষমতা বাড়াতে হচ্ছে, আধ্যাত্মিক জগতের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে, আর অন্যদিকে পেটের দায়ে একজন সাধারণ মানুষের মতো টাকার হিসাবও করতে হচ্ছে।
এই দুটো জগতের মধ্যে ভারসাম্য রাখাটাই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দুপুরের খাবারটাও খুব সাধারণ ছিল, 8 পেন্সের একটা ব্ল্যাক পেপার স্টেক। এরপর সে তার আস্তানায় ফিরে আসে, কিন্তু বিশ্রাম নেওয়ার তো সময় নেই। না, সাথে সাথে লেগে পড়ে হোলি নাইট পাউডার তৈরিতে, স্লাম্বার ফ্লাওয়ার, ড্রাগন ব্লাড গ্রাস এইসব মিশিয়ে। হোলি নাইট পাউডার দিয়ে তৈরি এই অদৃশ্য প্রাচীরটা সেই আধ্যাত্মিক শক্তিকে বাইরে বেরোতে দেয় না। অনেকটা সাউন্ড প্রুফ ঘরের মতো, তবে এটা হলো স্পিরিট প্রুফ। তার মানে নিজের পরিচয় গোপন রাখা আর শত্রুদের থেকে বাঁচা, দুটোর জন্যই এটা জরুরি। বিয়ন্ডারদের জন্য এটা বেসিক অপারেশনাল সিকিউরিটি। শত্রুর কথা বলতেই ইন্স জাংওয়েলের কথাও তো তার মাথায় ঘুরছিল। সে ঠিক করে যে নিজে থেকে ওর খোঁজ করবে না, কিন্তু যদি কোনোভাবে খুঁজে পায় তাহলে চার্চ অফ দি এভারনাইট গডেসকে বেনামে খবরটা দিয়ে দেবে। সে বুঝতে পারছে যে সরাসরি সংঘাতে যাওয়াটা এখন একদমই বুদ্ধিমানের কাজ হবে না। তার এখন মূল লক্ষ্য হল বেঁচে থাকা, শক্তিশালী হওয়া এবং তথ্য সংগ্রহ করা। আর ব্যক্তিগত গোয়েন্দার পেশাটা এই 3টে কাজেই তাকে সাহায্য করবে। সে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে মিশতে পারবে, শহরের অলিগলির খবর পাবে এবং ধীরে ধীরে ব্যাকল্যান্ডের বিয়ন্ডার জগতের গভীরে প্রবেশ করতে পারবে। কিন্তু আবার সেই টাকার চিন্তা। গোয়েন্দাগিরি করে হয়তো মধ্যবিত্ত জীবন চালানো যাবে, কিন্তু পোষণ ফর্মুলা বা বিয়ন্ডার উপাদান কেনার মতো বিশাল খরচ চালানো তো অসম্ভব। তাই সে তার বেনামি অ্যাকাউন্টে থাকা বাকি 100 পাউন্ড বিনিয়োগের কথা ভাবে, কিন্তু খবরের কাগজ ঘেটে নির্ভরযোগ্য কিছুই খুঁজে পায় না। আর এখানেই এই জগতের আরেকটা বাস্তবতা সামনে আসে। তথ্য এবং সুযোগ দুটোই এখানে খুব দামি। সঠিক জায়গায় বিনিয়োগ করতে না পারলে সব টাকাই জলে যাবে। এই সব চিন্তা করতে করতেই তার আজকের জমায়েতের সময় হয়ে আসে। সে নিজের ঘরে গিয়ে দরজা জানলা বন্ধ করে পর্দা টেনে দেয় এবং সেই হোলি নাইট পাউডার ব্যবহার করে আধ্যাত্মিক প্রাচীরটা তৈরি করে ফেলে। এরপরই সেই অদ্ভুত প্রক্রিয়াটা, ঘড়ির কাঁটার বিপরীতে 4 ধাপ হাঁটা। আর সাথে সাথেই সে পৌঁছে যায় ধূসর কুয়াশার ওপরে, সেই রহস্যময় জগতে। দ্য ফুলের আসনে বসে সে তার সঙ্গীদের তলব করে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই এই জমায়েতের বাকি সদস্যরা কে কোথায় আছে। প্রথমে আসি দ্য সানের কাছে, অর্থাৎ ডেরিক বার্গ। সে আছে সিটি অফ সিলভারে, একটা সম্পূর্ণ ভিন্ন এবং ভয়ঙ্কর জগতে। একটা ভাঙা টাওয়ারে সে তার দলের সাথে বসে আছে। তার সঙ্গীরা কদিন আগে দেখা হওয়া এক অদ্ভুত রসায়ন কোয়েমুলের গল্প করছে, মানে মানবাকৃতির দৈত্যের, যার সারা শরীরে চোখ ছিল। ভাবা যায় সেই লড়াইয়ে তাদের দলের 5 জন আহত হয়েছে। এই পরিবেশটা থেকেই বোঝা যায় ডেরিকের জীবনটা কতটা ঝুঁকিপূর্ণ। তার মানে ডেরিকের কাছে এই ট্যারোট ক্লাবের জমায়েতটা শুধু একটা সভা নয়, এটা বাইরের জগৎ সম্পর্কে জানার একমাত্র জানালা, একটা লাইফ লাইন। যখন দ্য ফুলের ডাক তার কাছে পৌঁছায়, সে খুব সাবধানে তার সঙ্গীদের থেকে আড়াল করে ঘুমের ভান করে। সে এখন অন্যদের সামনেই এই জমায়েতে যোগ দেওয়ার সাহস পাচ্ছে। এবার চলুন ব্যাকল্যান্ডে, এমপ্রেস বড়োর এক বিলাসবহুল শোবার ঘরে। সেখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে অড্রে, অর্থাৎ জাস্টিস। তার বাবা রাজনৈতিক কাজে ব্যস্ত, তার বিয়ন্ডার দেহরক্ষীও আগের মতো কড়া নজরে রাখছে না, তাই সে বেশ স্বস্তিতে আছে। আর তার সমস্ত উত্তেজনা কিন্তু একটা জিনিসকে ঘিরে, রেইনবো স্যালাম্যান্ডারের পিটুইটারি গ্রন্থি, যেটা তাকে সিকোয়েন্স আর্টে উন্নীত হতে সাহায্য করবে। তার কাছে এর মূল্য 30,000 পাউন্ড পুরস্কারের চেয়েও বেশি। অড্রের জন্য এই জমায়েতটা হলো একটা রোমাঞ্চকর অভিযান, তার চেনা জগতের বাইরের এক গোপন দরজা। যখন লাল আভা তাকে ঘিরে ধরে, তখন তার উত্তেজনা চরমে পৌঁছায়। আর সবশেষে আমরা চলে যাই সমুদ্রের বুকে। এক প্রাচীন জাহাজের ক্যাবিনে বসে আছে অ্যালগার উইলসন, আমাদের দ্য হ্যাংড ম্যান। ব্যাকল্যান্ডের কাজ শেষ করে সে আবার সমুদ্রে ফিরে এসেছে। রোসেল গুস্তাভের ডায়েরির পাতা মুখস্থ করছে। সে তার সিফেরোর পোষণ হজম করে ফেলেছে এবং পরবর্তী স্তরে যাওয়ার কথা ভাবছে। কিন্তু তার একটা চিন্তা আছে, তাই না? পরবর্তী ফর্মুলা পাওয়ার জন্য তাকে বিনিময় করতে হবে, আর তা করতে গেলে তার অভিনয় পদ্ধতি সম্পর্কে জ্ঞান প্রকাশ হয়ে যাওয়ার ঝুঁকি আছে। অ্যালগার হলো এই দলের সবচেয়ে হিসেবি আর সতর্ক সদস্য। তার কাছে এই জমায়েতটা হলো একটা নিরাপদ লেনদেনের জায়গা, যেখানে সে নিজের পরিচয় গোপন রেখে জ্ঞান আর ক্ষমতার আদান প্রদান করতে পারে। 3 জন সদস্য, 3টে ভিন্ন জগৎ, 3 ধরনের উদ্দেশ্য, কিন্তু তাদের সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে ধূসর কুয়াশার ওপরের এই জমায়েত।
আর তার নিয়ন্ত্রক দ্য ফুল। যখন সবাই উপস্থিত হয় তখন অড্রে কিছু বলার আগেই দ্য হ্যাংডম্যান কথা বলা শুরু করে। আর সে যা বলে তা বেশ চমকে দেওয়ার মতো। সে জানায় যে সে রোজেলের ডায়েরির ১৯টা পাতা জোগাড় করেছে, উইলাঙ্গুসকে হারাতে দ্য ফুলের অনুসারীকে পাঠানোর জন্য ক্ষতিপূরণ হিসেবে দিচ্ছে। ক্লেইন নিশ্চয়ই ভেতরে ভেতরে উত্তেজনায় ফুটছিল, অবশ্যই, কিন্তু বাইরে সে ছিল একদম শান্ত। সে শুধু হালকা হেসে উত্তর দেয়, এটা সমতুল্য বিনিময়ের নীতি। আর এই একটা বাক্যই তার ক্ষমতা আর কর্তৃত্বকে প্রতিষ্ঠা করে দেয়। সে এমনভাবে কথা বলে যেন একজন পাইরেট অ্যাডমিরালকে হারানো বা ১৯ পাতা অমূল্য ডায়েরি পাওয়া তার কাছে খুবই সাধারণ একটা ব্যাপার। দ্য ফুলের এই শান্ত অথচ শক্তিশালী জবাবে অড্রে একেবারে মুগ্ধ হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, মিস্টার ফুলের কতজন হাই সিকোয়েন্স বিয়ন্ডারের অনুসারী আছে কে জানে। সে নিজের অজান্তেই দ্য ফুলের জন্য শ্রদ্ধাসূচক সর্বনাম ব্যবহার করতে শুরু করে। এরপর অ্যালগার জানায় যে তার স্মৃতির সীমাবদ্ধতার কারণে সে একবারে মাত্র ৬টি পাতা দিতে পারবে। ক্লেইন তাতেও নির্বিকারভাবে রাজি হয়ে যায়, আর সাথে সাথে ডায়েরি ৬টি পাতা তার হাতে চলে আসে। ডেরিক আর অড্রে দুজনই চুপচাপ দেখতে থাকে। তারা জানে মিস্টার ফুল যে জিনিসে আগ্রহী তার মধ্যে নিশ্চয়ই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। আর সেই রহস্যের প্রথম ঝলক আমরা পাই যখন ক্লেইন ডায়েরির প্রথম পাতাটা পড়তে শুরু করে। তারিখটা ছিল ১৬ই ডিসেম্বর, আর তাতে যা লেখা ছিল তা এক নতুন অধ্যায়ের সূচনা করে। ডায়েরিতে রুসেল লিখেছে, অবশেষে ঝড়ের মধ্যে আটকে থাকা সেই দুর্ভাগা লোকটার সাথে আমি যোগাযোগ করতে পেরেছি। পরের লাইনগুলো আরও রহস্যময়। রুসেল লিখছে, সে নিজেকে মিস্টার ডোর বলে পরিচয় দিয়েছে। সে আমাকে একটা জটিল আধ্যাত্মিক তেলেতি শেখাতে চেয়েছিল, যার মাধ্যমে আমি তাকে বাস্তব জগতে ফিরে আসতে সাহায্য করতে পারি। বিনিময়ে সে আমার ৩টে ইচ্ছে পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছে। সে লিখেছে, সে কি আমাকে বোকা ভেবেছে? আমি ২ জীবনে ৬০ বছরের বেশি বেঁচেছি। আমি কি বুঝতে পারি না যে এটা দুষ্টু দেবতা বা শয়তানদের সাধারণ একটা চাল? রসেল সবটা বাতিল করে দিলেও একটা জিনিস তাকে আগ্রহী করে তুলেছিল। সে লিখেছে, তবে চতুর্থ যুগ সম্পর্কে সে যে ইতিহাস বর্ণনা করেছে তা সত্যিই আকর্ষণীয় ছিল। আর এখানেই পাতাটা শেষ হয়। রুসেলের লেখা অনুযায়ী চতুর্থ যুগে সলোমন সাম্রাজ্য, টিউডর রাজবংশ আর ট্রনসুয়েস সাম্রাজ্য, এই তিনটেই নাকি একই সময় ছিল, যা কিনা ইতিহাসবিদদের ধারণার একেবারে বিপরীত। ইতিহাসবিদরা তো ভাবতেন এগুলো একের পর এক এসেছে, কিন্তু মিস্টার ডোরের কথা অনুযায়ী তারা শুধু একসাথেই ছিল না, নিজেদের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধেও জড়িয়ে পড়েছিল, ইতিহাসে যা ৪ সম্রাটের যুদ্ধ নামে পরিচিত। মিস্টার ডো রসেলকে এই ৪ সম্রাটের পরিচয়ও দেন। প্রথমজন ছিলেন সলোমন সাম্রাজ্যের ডার্ক এম্পায়ার, দ্বিতীয়জন টিউডর রাজবংশের অর্ধ উন্মাদ ব্লাড এম্পায়ার, আর তৃতীয়জন ট্রনসুয়েস সাম্রাজ্যের নাইট এম্পায়ার, আর চতুর্থজন তিনি ছিলেন দক্ষিণ মহাদেশের আন্ডারওয়ার্ল্ডের সম্রাট, যিনি ডেথ নামেও পরিচিত ছিলেন। যুদ্ধটা ছিল বিধ্বংসী, আর তাতে ডার্ক এম্পায়ার, ব্লাড এম্পায়ার এবং নাইট এম্পায়ার তিনজনেই একে একে পরাজিত হন, তাদের পতন হয়। আর এর পুরো সুবিধাটা চলে যায় আন্ডারওয়ার্ল্ডের সম্রাট মানে ডেথের হাতে। কিন্তু গল্প এখানে শেষ নয়। মিস্টার ডোর এরপর যা বলেন তা আরও বেশি ভয়ঙ্কর। তিনি বলেন, এই যুদ্ধের পর প্রায় ১ শতাব্দীরও বেশি সময় ধরে বিজিতদের শক্তি হজম করার পর ডেথ আরও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠেন, কিন্তু একই সাথে তিনি উন্মাদও হয়ে যান। এরপর তিনি প্রাইমোরিয়াল ডিমোনেসের সাথে হাত মেলান আর উত্তর মহাদেশে এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনেন। রোসেল নিজেও ডায়েরিতে এই ঘটনাকে ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছেন। এই ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট হয়, পঞ্চম যুগের আগে দেবতারা প্রায়ই বাস্তব জগতে নেমে আসতেন, সরাসরি বিভিন্ন ঘটনায় হস্তক্ষেপ করতেন। ডেথের মতো তারা হয়তো নিজেরাও পৃথিবীতে আবির্ভূত হতেন, যা আজকের যুগে প্রায় অকল্পনীয়। আর এই দেবতাদের ক্ষমতার উৎস আর মহাবিশ্বের নিয়ম নিয়েই মিস্টার ডোর এরপর রসেলকে 2টো যুগান্তকারী সূত্রের কথা বলেন। প্রথমটা হলো বিয়ন্ডার বৈশিষ্ট্যের অবিনশ্বরতার সূত্র, মানে কোনো বিয়ন্ডার মারা গেলেও তার শক্তিটা মহাবিশ্ব থেকে হারিয়ে যায় না, শুধু অন্য রূপে বা অন্য কারো কাছে ফিরে আসে। ঠিক ধরেছেন, উপমাটা দারুণ। এই সূত্র অনুযায়ী বিয়ন্ডার বৈশিষ্ট্যগুলো মহাবিশ্বের শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণে তৈরি হয়েছিল, তার বাড়েও না কমেও না, এটা অবিনশ্বর, শুধু রূপ বদলায়।
আর দ্বিতীয় সূত্রটা এর সাথেই সম্পর্কিত, সেটা হলো একই সিকোয়েন্স পথের বিয়ন্ডার বৈশিষ্ট্যের সংরক্ষণের সূত্র। অর্থাৎ কোনো একটা সিকোয়েন্স পথে উচ্চ স্তরের বিয়ন্ডারের সংখ্যা বাড়লে নিম্ন স্তরের বিয়ন্ডারের সংখ্যা কমে যাবে। আবার এর উল্টোটাও সত্যি। এখন বোঝা যাচ্ছে কেন কিছু ঘটনা ঘটেছিল, যেমন নেশন অব দি এভানাইটের ধ্বংস। সম্ভবত তাদের অস্তিত্ব এভানাইট পথের শক্তিকে ভাগ করে নিচ্ছিল, আর তাতে স্বয়ং দেবীর অবস্থানকেই হুমকির মুখে ফেলেছিল। তাই হয়তো তাদের ধ্বংস করা জরুরি হয়ে পড়েছিল। একইভাবে এই সূত্র অনুযায়ী কিছু শক্তিশালী সিলড আর্টিফ্যাক্টকে পোষণের মূল উপাদান হিসেবেও ব্যবহার করা সম্ভব। শুধু সেগুলোর ভেতরের বিপদ আর উন্মাদনাটুকু দূর করতে পারলেই হলো। এই দুটো সূত্র জানার পর রোসেলের মনে যে প্রশ্নটা জেগেছিল সেটা আসলেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তিনি ডায়েরিতে লেখেন, এর মানে কি এই যে এমন কোনো এক সর্বশক্তিমান ঈশ্বর আছেন যিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছুই তার কাছ থেকে উদ্ভূত? তিনি শুধু প্রশ্নটা করেই কিন্তু থেমে যাননি। তিনি লিখেছেন, আমার মাথায় নিশ্চয়ই গোবর ভরা ছিল যে আমি সেভেন্থ পথ বেছে নিয়েছিলাম। তার মূল অভিযোগ ছিল এই পথের প্রথম দিকের সিকোয়েন্সগুলোতে সরাসরি যুদ্ধের জন্য প্রয়োজনীয় কোনো ক্ষমতা নেই। তাকে বেশিরভাগ সময়ই মিস্টিক্যাল আইটেম বা নিজের তৈরি করা যন্ত্রপাতির ওপর নির্ভর করতে হতো, অনেকটা একজন গবেষক বা ইঞ্জিনিয়ারের মতো যার জ্ঞান প্রচুর কিন্তু সরাসরি লড়াই করার ক্ষমতা নেই। তিনি উদাহরণও দিয়েছেন, সিকোয়েন্স 9-7-এর ক্ষমতা শুধু অসাধারণ স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা আর ব্যবহারিক দক্ষতার মধ্যে সীমাবদ্ধ। সিকোয়েন্স 8 আর্কিওলজিস্ট এটা শরীরকে শক্তিশালী করে আর প্রাচীন জ্ঞান দেয়, কিন্তু তারা কেবল কিছু রিচুয়ালিস্টিক ম্যাজিক ব্যবহার করতে পারে, সরাসরি যুদ্ধের ক্ষমতা পায় না। এরপর সিকোয়েন্স 7 অ্যাপ্রেজার, যার ক্ষমতা হলো রহস্যময় বস্তু দ্রুত শনাক্ত করা। আর সিকোয়েন্স 6 আর্টিসান, যার আধুনিক নাম মেশিনারি স্পেশালিস্ট, সে চমৎকার যন্ত্রপাতি তৈরি করতে পারে। তার মানে দীর্ঘ একটা সময় পর্যন্ত তাকে অন্যদের তুলনায় বেশ দুর্বল হয়ে থাকতে হয়েছে। তিনি জানতে পারেন যে পরবর্তী সিকোয়েন্স অর্থাৎ সিকোয়েন্স 5 অ্যাস্ট্রোম্যান্সারে তিনি অবশেষে যুদ্ধের জন্য নিজস্ব বিয়ন্ডার ক্ষমতা পাবেন। কিন্তু এখানেও একটা মজার ব্যাপার আছে। তিনি লেখেন, এই সিকোয়েন্সের আধুনিক নাম অ্যাস্ট্রোনমার, মানে জ্যোতির্বিজ্ঞানী। এটা তাকে কিছুটা ভয় পাইয়ে দিয়েছে। তার ভয় ছিল তিনি না একজন সর্বশক্তিমান পাগল বিজ্ঞানী হয়ে যান। তিনি রসিকতা করে ডায়েরিতে লেখেন, স্বর্গ আমার উপর দয়া করুক, আমি তো কলেজের প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় সারির ছাত্র ছিলাম। ডায়েরির শেষ অংশে আমরা তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কথা জানতে পারি। তিনি লেখেন যে তার রাজ্য ইন্তেজা বারবার যুদ্ধে জড়িয়ে বিশাল ঋণের বোঝায় ডুবে গেছে আর দেশের অর্থনীতি ভেঙে পড়ার মুখে। তার নিজের বিয়ন্ডার পথের দুর্বলতা হয়তো তাকে জাগতিক ক্ষমতা অর্জনের দিকে আরও বেশি ঠেলে দিয়েছিল। তার মতে সাধারণ মানুষ, ব্যবসায়ী, এমনকি সৈন্যরাও সরকারের ওপর প্রচণ্ড অসন্তুষ্ট। চারদিকে বিদ্রোহের আগুন জ্বলছে, শুধু একটা স্ফুলিঙ্গের প্রয়োজন। তিনি বুঝতে পারেন এটাই তার জন্য সবচেয়ে বড় সুযোগ। তবে তিনি খুব সতর্ক ছিলেন। তিনি জানতেন যে সোরন পরিবার, যারা তখন ক্ষমতায় ছিল, তার একটি প্রাচীন পরিবার। চতুর্থ যুগের ইতিহাস তারা নিজেদের চোখে দেখেছে। তাদের মধ্যে উচ্চ স্তরের বিয়ন্ডার থাকার সম্ভাবনা প্রবল। তাই তিনি জানতেন এই পরিকল্পনা সফল করতে হলে চার্চের সমর্থন প্রয়োজন। বিশেষ করে চার্চ অব দি ইটার্নাল ব্লেজিংয়ের সানের মৌন সম্মতি তার জন্য অপরিহার্য ছিল। তার পরিকল্পনা ছিল ধাপে ধাপে এগুলোর। তিনি সরাসরি সামনে আসতে চাননি। তার পরিকল্পনা হল প্রথমে বিদ্রোহীদের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া, যাতে দেশের আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়ে। আর তারপর যখন সবাই একজন রক্ষাকর্তার জন্য হাহাকার করবে, তখন তিনি আবির্ভূত হয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নেবেন। একজন ত্রাণকর্তা হিসেবে মঞ্চে প্রবেশ করা। তিনি তো নিজের জন্য একটা নামও ঠিক করে রেখেছিলেন। তার উচ্চাকাঙ্ক্ষা কতটা বড় ছিল তা তার পছন্দের নাম থেকেই বোঝা যায়। তিনি ঠিক করেছিলেন ক্ষমতা দখলের পর তার উপাধি হবে কনসাল রোসেল গুস্তাভ। রোসেলের ডায়েরি থেকে আমরা চতুর্থ যুগের এক অবিশ্বাস্য চিত্র পাই। সেই যুগে দেবতারা পৃথিবীতে বিচরণ করতেন, সরাসরি যুদ্ধে অংশ নিতেন, আরও শক্তিশালী হতেন এবং ক্ষমতার ভারে উন্মাদ হয়ে যেতেন। 1173 সালের জুন মাসের কিছু ডায়েরি এন্ট্রি দিয়ে
তখন রসেল গুস্টাভ কিন্তু সম্রাট হননি, তিনি ছিলেন একজন উচ্চাভিলাষী কর্নেল। ৩রা জুনের পাতায় তিনি লিখছেন এডওয়ার্ডস এবং অন্যদের সাথে আলোচনার পর আমি চার্চ অব দ্য ইটার্নাল ব্লেজিং সানের সাথে সমঝোতার চিন্তা মাথা থেকে বের করে দিয়েছি। কারণ হিসেবে বলছেন এতে তার আসল উদ্দেশ্য ফাঁস হয়ে যেতে পারে, আর তাতে সৌরন পরিবার মানে তৎকালীন রাজপরিবার আর তাদের সমর্থকরা সতর্ক হয়ে যাবে। তার মানে তিনি সরাসরি সংঘাতে যেতে চাইছেন না, তিনি চাইছেন পরিস্থিতি আরও ঘোলাটে হোক। ডায়েরিতে এরপরে তিনি লিখেছেন বিশৃঙ্খলা নামক সবকিছু বিশৃঙ্খল হলেই আমি ঘোলা জলে মাছ ধরতে পারবো। ঠিক, তিনি বিদ্রোহীদের সাহায্য করার কথাও ভাবছেন। এটা কোনো সাধারণ সামরিক কর্মকর্তার চিন্তা নয়, এটা একজন দক্ষ দাবাড়ুর চাল, যিনি পুরো বোটটাকে নিজের নিয়ন্ত্রণে আনতে চাইছেন। কিন্তু এইসব পরিকল্পনার নিচেই একটা ব্যক্তিগত দুঃখের ছায়াও আছে, তাই না? তিনি গ্রিম নামে একজনের জন্য আফসোস করছেন, তাকে তিনি তার সঙ্গীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মনে করতেন। আর রোসেল লিখেছেন যে গ্রিম সি অফ ফগে মারা গিয়েছেন। আর ঠিক এখান থেকেই ডায়েরির সুরটা কেমন যেন হঠাৎ বদলে যায়। ৩রা জুনের এত পরিকল্পনার পর ৪ঠা জুনের পাতায় গিয়ে সবকিছু হঠাৎ থেমে গেছে। সেখানে লম্বা কোনো লেখা নেই, কোনো পরিকল্পনা নেই, শুধু একটাই লাইন, সিক্রেট অর্ডারের জেরাতুল খুব হঠাৎ করে গোপনে আমার সাথে দেখা করতে এসেছিলেন। এরপর কিচ্ছু নেই, পাতাটা সাদা। পাঠ্যবই তো আমাদের একটা খুব মসৃণ গল্প শোনায় যে কর্নেল রোসেল গুস্তাভ সাহসিকতার সাথে বিদ্রোহ দমন করেন, ইন্টিস কিংডমকে একটা প্রজাতন্ত্রে রূপান্তরিত করেন এবং নিজে দেশের প্রথম কনসাল বা শাসক হন। পরের ১৯০০ বছর ধরে তিনি দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। শিল্প বিপ্লব, আইনকানুন সংস্কার, তার নেতৃত্বে ইন্টিস এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে উত্তরে ৩ মহাশক্তিও তাকে সমীহ করতে শুরু করে। এবং তারপর ১১৯২ সালে তিনি প্রজাতন্ত্রকে সাম্রাজ্যে রূপান্তরিত করেন এবং নিজেকে সিজার ঘোষণা করেন। সিজার হওয়ার মাত্র ৬ বছরের মাথায় হোয়াইট ম্যাপেল প্যালেসে তার রহস্যজনক মৃত্যু হয়। ডায়েরি থেকে এটা পরিষ্কার যে জারাতুল আর সিক্রেট অর্ডারের সাথে তার সম্পর্কটা মোটেই ভালো ছিল না। অনেক পরে ৮ই এপ্রিলের একটা এন্ট্রিতে তিনি লিখেছেন আমাকে সিক্রেট অর্ডার সম্পর্কে আরও তথ্য জোগাড় করার জন্য লোক পাঠাতে হবে। আমি আগের মতো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আমি আর জারাতুল দ্বারা চালিত হতে চাই না। ক্লেন, যিনি শার্লক মোরিয়ার্টি ছদ্ম নামেও পরিচিত, তিনি তার গোপন সংগঠনের বৈঠকে এই ডায়েরি নিয়ে আলোচনা করছেন। আর তার সংগঠনের সদস্যরাও একজন আরেকজনের চেয়ে কম রহস্যময় নয়। জাস্টিস অড্রে এক অভিজাত পরিবারের তরুণী, যার আগ্রহ মনস্তত্ত্ব আর রহস্যের জগতে। হ্যাঁ, তারপর আছে দ্য হ্যাংড ম্যান, আলজার উইলসন, নীল চুলের এক অভিজ্ঞ নাবিক। আর দি সান, ডেরেক, সোনালি চুলের এক তরুণ যে এক পরিত্যক্ত এবং অন্ধকারাচ্ছন্ন নগরী থেকে এসেছে। এই বৈঠকেই রোসেলের ডায়েরির একটা নির্দিষ্ট লাইন ক্লেইনের মাথায় নতুন এক চিন্তার জন্ম দেয়। লাইনটা ছিল, ঈশ্বর, যিনি সমস্ত দেবতাদের সৃষ্টি করেছেন, এক সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ ঈশ্বর। এই বর্ণনাটা তাকে ডেরিকে শহর মানে সিটি অফ সিলভারের বিশ্বাসের কথা মনে করিয়ে দেয়। আর ঠিক তখনই মিস্টার ফুল হিসেবে ক্লেইন সিদ্ধান্ত নেন যে তিনি তার সদস্যদের এই জগতের কিছু মৌলিক জ্ঞান জানাবেন, যা রোসেলের ডায়েরি তাকে আবার মনে করিয়ে দিয়েছে। আর মজার ব্যাপার হলো, জাস্টিস অড্রে যখন এই তথ্যের জন্য অর্থ দিতে চায়, মিস্টার ফুল কিন্তু সেটা প্রত্যাখ্যান করেন। উনি বলেন এর কোনো প্রয়োজন নেই, এটা খুব সাধারণ জ্ঞান। তিনি খুব চতুরভাবে নিজের অবস্থানটা বুঝিয়ে দিচ্ছেন। সাধারণ জ্ঞান তিনি বিনামূল্যে দিচ্ছেন, কিন্তু এর পেছনের গভীর ব্যাখ্যা বা বিশেষ জ্ঞানের জন্য তার জন্য মূল্য দিতে হবে। এটা একই সাথে তার উদারতা এবং কর্তৃত্ব দুটোই প্রতিষ্ঠা করে। আর এরপরেই মিস্টার ফুল সেই জগতের প্রথম মৌলিক আইনটি প্রকাশ করেন। তার শান্ত স্থির কণ্ঠ গ্রে ফগের ওপারে বসে থাকা সদস্যদের কানে পৌঁছায়। উনি বলেন, প্রথম সাধারণ জ্ঞান হল ল অফ বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স ইনডিস্ট্রাক্টিবিলিটি। বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স হল সেই ঐশ্বরিক বা অতিপ্রাকৃত শক্তির মূল অংশ যা কাউকে বিয়ন্ডার বানায়। এটা হলো সেই শক্তির মূল উৎস, তার নির্যাস। আর এই আইনটা বলছে যে এই শক্তি অমর, এটি কখনো ধ্বংস হয় না, কমেও না, শুধু এক বাহক থেকে অন্য বাহকে স্থানান্তরিত হয়। এই কথা শোনার সাথে সাথেই তো অড্রের মাথায় বাজ পড়ার মতো অবস্থা।
তার মনে হয় যেন সে একটা দুঃস্বপ্নের মধ্যে জেগে উঠেছে। সেই সঙ্গে সঙ্গে এর ভয়ঙ্কর অর্থটা বুঝতে পারে। কিছুদিন আগে সে আলজেরকে জিজ্ঞেস করেছিল বিয়ন্ডার হওয়ার উপকরণগুলো যদি শেষ হয়ে যায় তাহলে কি হবে, আর এখন সে উত্তরটা পেয়ে গেল। উপকরণ কখনো শেষ হয় না, কারণ মৃত বিয়ন্ডারদের দেহাবশেষ থেকেই নতুন উপকরণ তৈরি হয়। এটা তো অর্জের জন্য একটা বিরাট ধাক্কা, কারণ এতদিন সে ভালো মন্দের লড়াই দেখে এসেছে, কিন্তু এই আইনটা তাকে বুঝিয়ে দিল যে এই জগৎটা আসলে নৈতিকতার উপর চলে না, চলে শক্তির এক নিষ্ঠুর খাদ্য শৃঙ্খলের ওপর। এখানে টিকে থাকার মানেই হলো অন্যের অস্তিত্বকে নিজের অংশ করে নেওয়া। এই উপলব্ধিটা তার জগৎ সম্পর্কে ধারণাকে একেবারে নাড়িয়ে দেয়। অথচ অন্যদিকে অ্যালজার আর ডেরিক তারা একেবারে শান্ত, কারণ তারা এই নিষ্ঠুর সত্যটা জেনেই বড় হয়েছে। তাদের কাছে এটা কোনো নতুন তথ্য নয়, এটা তাদের দৈনন্দিন বাস্তবতা। তাদের পৃথিবীটা অর্জের মতো সুরক্ষিত নয়। মিস্টার পুল এরপর আরও ব্যাখ্যা করেন। তিনি বলেন, একজন সাধারণ বিয়ন্ডারের মৃত্যুর পর তার দেহ থেকে যে ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায় সেটা ব্যবহার করেই পরবর্তী ধাপের পোষণ তৈরি করা যায়। এই চক্রাকার ব্যবস্থাটাই বিয়ন্ডার জগতের শক্তির ভারসাম্য রক্ষা করে। এটা একই সাথে যৌক্তিক এবং ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর সত্যটা হজম করার আগেই মিস্টার ফুল দ্বিতীয় আইনটির কথা বলেন। হ্যাঁ, তিনি বলেন দ্বিতীয় সাধারণ জ্ঞান হল ল অফ সিমিলার সিকোয়েন্স বিয়ন্ড অর ক্যারেক্টারিস্টিক্স কনজারভেশন। এই নামটা শোনার পর এবার তিনজনই বিভ্রান্ত। জাস্টিস, দি হ্যাংড ম্যান, দ্য সান। অ্যালজের মানে দ্য হ্যাংড ম্যান তো তার কৌতূহল ধরে রাখতে না পেরে জিজ্ঞেসই করে ফেলে, কেন একই রকম ক্রম? আর ঠিক এই মুহূর্তে মিস্টার ফুল তার রহস্যময় ভাবমূর্তিটা আবার ফিরিয়ে আনেন। তিনি একটা হালকা হাসি দিয়ে বলেন, এই উত্তরের জন্য তুমি কি মূল্য দিতে চাও? খুব বিনয়ের সাথে তিনি জিজ্ঞেস করলেন, মিস্টার ফুল, আপনি এর বিনিময়ে কি চান? দ্য ফুল এই অমূল্য জ্ঞানের বিনিময়ে চাইলেন আরেকটি গোপন তথ্য। তিনি সিক্রেট অর্ডার নামে এক প্রাচীন এবং রহস্যময় সংগঠন সম্পর্কে জানতে চাইলেন। সিক্রেট অর্ডার এই নামটা শোনার পর তিনজনের মধ্যে তিন রকম প্রতিক্রিয়া হলো, যা তাদের প্রত্যেকের অবস্থান এবং জ্ঞানকে পরিষ্কার করে দেয়। কিন্তু সবচেয়ে মজার প্রতিক্রিয়া ছিল দ্য সান, ডেরিকের। সে তার জীবনে এই সংগঠনের নামই শোনেনি। এটা কি গুরুত্বপূর্ণ ছিল? এবং দ্য ফুল ঠিক সেই পয়েন্টটাই ধরিয়ে দেন। ডেরিকের অজ্ঞতা থেকে তিনি অনুমান করেন যে ডেরিকের শহর সিটি অফ সিলভার সম্ভবত ইতিহাসের এমন এক সময়ে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল যখন সিক্রেট অর্ডারের জন্মই হয়নি। অর্থাৎ সিক্রেট অর্ডার চতুর্থ যুগে তৈরি হয়েছিল, আর সিটি অফ সিলভার সম্ভবত তারও আগে, তৃতীয় যুগে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রায় ২০ সেকেন্ডের এক দীর্ঘ নীরবতা। প্রত্যেকে নিজের মনে হিসেব কষছিল। অবশেষে দ্য হ্যাংড ম্যান অ্যালজেরের সিদ্ধান্ত নিলেন। তিনি জানালেন যে তিনি এই চুক্তি গ্রহণ করছেন এবং সিক্রেট অর্ডার সম্পর্কে তথ্য জোগাড় করতে সাহায্য করবেন, কিন্তু তিনি একটা শর্ত জুড়ে দিলেন। তিনি অনুরোধ করলেন যেন জ্ঞানের পেমেন্ট বা মূল্যটি তাকে অগ্রিম দেওয়া হয়। এর পিছনে আলজেরের একটা গভীর পর্যবেক্ষণ কাজ করছিল। তার মনে একটা সন্দেহ দানা বাঁধছিল যে দ্য ফুল হয়তো সর্বশক্তিমান নন। তিনি হয়তো কোনো সংকটে আছেন বা কোনো সীমাবদ্ধতায় আটকে আছেন, আর এই সিক্রেট অর্ডার সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টাটা হয়তো সেই সংকট থেকে মুক্তি পাওয়ারই একটা উপায়। এই চিন্তাটা তো বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটা আলজেরকে দেবতাদের জগতের এক বিশাল রহস্যের খুব কাছাকাছি নিয়ে আসে। সে ভাবতে শুরু করে, কেন চতুর্থ যুগের পর থেকে দেবতারা আর সরাসরি পৃথিবীতে আসেন না? এর সাথে দ্য ফুলের এই তথ্য খোঁজার কি কোনো সম্পর্ক আছে? তিনি আলজেরের অনুরোধে রাজি হলেন। এরপর জাস্টিস, অড্রে এবং দ্য সান ডেরিক ও এই চুক্তিতে যোগ দিল। ডেরিক তার আগের একটি চুক্তি থেকে পাওয়া সংরক্ষিত পারিশ্রমিক ব্যবহার করে এই জ্ঞান অর্জন করার সিদ্ধান্ত নিল। আচ্ছা, সবার সম্মতি পাওয়ার পর দ্য ফুল অবশেষে সেই বহু প্রতীক্ষিত জ্ঞানটি প্রকাশ করলেন। এবার তাহলে সেই আসল জায়গায় আসা যাক। কি ছিল সেই জ্ঞান জানিয়ে এত উত্তেজনা? এতদিন সবাই জানত যে একবার একটি পাথওয়েতে প্রবেশ করলে সেই পথেই এগিয়ে যেতে হবে। অন্য পথে যাওয়ার চেষ্টা করলে পাগল হয়ে যাওয়া বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি থাকে। তাহলে নিয়মটা হলো একমুখী রাস্তা, ফেরার বা ঘোরার উপায় নেই। কিন্তু দ্য ফুল যে জ্ঞানটি দিলেন তা এই নিয়মকে একেবারে ভেঙে দিল। তিনি এটিকে বললেন সিমিলার সিকোয়েন্স। এর মূল ধারণাটি হল উচ্চ সিকোয়েন্সের কোনো শক্তিধর ব্যক্তি বা বিয়ন্ডার
চাইলে সম্পূর্ণ ভিন্ন একটি পাথওয়েতে চলে যেতে পারে যদি সেই নতুন পথটি তার বর্তমান পথের সাথে সিমিলার বা সামঞ্জস্যপূর্ণ হয়। আর সবচেয়ে বড় কথা হলো এতে নিয়ন্ত্রণের ঝুঁকি থাকে না। দ্য ফুল একটি পরিষ্কার উদাহরণ দেন। তিনি বলেন, ডেথ পাথওয়ে সিকোয়েন্স 5, যার নাম গেটকিপার, সেখান থেকে একজন বিয়ন্ডার চাইলে জায়ান্ট পাথওয়ে সিকোয়েন্স 4 অর্থাৎ ডিমন হান্টার হতে পারে। দুটো সম্পূর্ণ আলাদা পথ, হ্যাঁ, দুটো সম্পূর্ণ আলাদা পথ, কিন্তু তাদের মধ্যে এক ধরনের মিল রয়েছে। এই তথ্যটা উপস্থিত তিনজনের জন্য এক বিরাট ধাক্কার মতো ছিল। তাদের মনে হচ্ছিল এতদিন তারা একটা খাঁচায় বন্দী ছিল, আর আজ কেউ এসে সেই খাঁচার দরজাটা খুলে দিয়েছে। বোঝাই যাচ্ছে এই তথ্য শোনার পর তাদের প্রত্যেকের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। অড্রে তো আনন্দে আর বিস্ময়ে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছিল। তার কাছে মনে হচ্ছিল ভবিষ্যতের জন্য যেন অসংখ্য নতুন দরজা খুলে গেছে। সে এতদিন ধরে তার স্পেকটেটর পাথওয়ে নিয়ে চিন্তিত ছিল, কিন্তু এখন সে বুঝতে পারল যে তার সামনে আরও অনেক সম্ভাবনা অপেক্ষা করছে। তার জন্য এটা ছিল মুক্তির স্বাদ পাওয়ার মতো। দ্য হ্যাংড ম্যান। আলজেরের মনে জমে থাকা অনেক পুরনো প্রশ্নের উত্তর এক মুহূর্তে মিলে গেল। তিনি তার জীবনে এমন অনেক ঘটনা বা অসঙ্গতি দেখেছিলেন যা তিনি কোনোভাবেই ব্যাখ্যা করতে পারতেন না। যেমন, কেন একজন জলদস্যু অ্যাডমিরাল হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে শুরু করেছিল, বা কেন কোনো বিয়ন্ডার অপ্রত্যাশিতভাবে নতুন শক্তি লাভ করেছিল। এখন তিনি বুঝতে পারলেন সেই ঘটনাগুলোর পেছনে হয়তো এই সিমিলার সিকোয়েন্সের ধারণাই কাজ করছিল। তিনি উপলব্ধি করলেন যে এই জ্ঞান কতটা মূল্যবান এবং এর জন্য সিক্রেট অর্ডার সম্পর্কে তথ্য জোগাড় করাটা কোনো বড় মূল্যই নয়। ডেরিকের প্রতিক্রিয়া ছিল সবচেয়ে জটিল এবং ব্যক্তিগত। প্রথমে সে কিছুটা হতাশ হয়েছিল, কারণ সে তার সান পথ পরিবর্তন করতে চায়নি। তার শহর সিটি অফ সিলভার অন্ধকারে ডুবে আছে, আর সে সেই অন্ধকারের মধ্যে আলো হয়ে থাকতে চেয়েছিল। তাই অন্য পথে যাওয়ার সম্ভাবনা তাকে প্রথমে আকর্ষণ করেনি। তো পর মুহূর্তেই ডেমন হান্টার নামটা শোনার সাথে সাথে তার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। তার মনে পড়ে গেল সিটি অফ সিলভারের প্রাক্তন প্রধানের কথা। সেই শক্তিশালী নেতা ছিলেন একজন ডেমন হান্টার। তিনি একসময় নিজের জন্য একটি বিশাল সমাধি তৈরি করে তার ভেতরেই হারিয়ে যান। শহরে সবাই ভাবত তিনি হয়তো শক্তি বাড়ানোর কোনো বিপজ্জনক চেষ্টা করতে গিয়ে পাগল হয়ে গিয়েছিলেন। এটাই ছিল তাদের শহরের এক অমীমাংসিত ট্র্যাজেডি। ডেরেক বুঝতে পারল সেই প্রধান হয়তো পাগল হননি, তিনি হয়তো একটি সিমিলার সিকোয়েন্সে যাওয়ার চেষ্টা করছিলেন। ডেমন হান্টার থেকে ডেথ পাথওয়েতে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি হয়তো কোনোভাবে ডেথ পাথওয়ের ফর্মুলা পেয়েছিলেন এবং সেই সমাধিতে তার রূপান্তরণের জন্য প্রয়োজনীয় কোনো বিশেষ শর্ত পূরণ করার চেষ্টা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হন। এই সংযোগটি ডেরেকের রিজের শহরের ইতিহাস এবং সেই নেতার মৃত্যুকে সম্পূর্ণ নতুন এক আলোকে দেখালো। সে বুঝতে পারল তার শহরের ইতিহাস যতটা সরল মনে হয় ততটা নয়, এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর রহস্য আর ট্র্যাজেডি। এই নতুন জ্ঞান পাওয়ার পর জাস্টিস অড্রে আরও কৌতূহলী হয়ে উঠলেন। তিনি সরাসরি দ্য ফুলকে জিজ্ঞেস করলেন যে তার নিজের স্পেকটেটর পাথওয়ের জন্য কোন কোন সিমিলার সিকোয়েন্স রয়েছে, এমনকি তিনি এর জন্য অর্থ প্রদান করতেও রাজি হন। বেশ বুদ্ধিমত্তার সাথে তিনি বলেন, হয়তো দ্য ফুলের অনুসারীদের কার্যক্রম চালানোর জন্য অর্থের প্রয়োজন হতে পারে। জ্ঞানের আলোচনা শেষ হতে না হতেই শুরু হয়ে গেল আসল কারবার, জিনিসপত্রের লেনদেন। এরপর অড্রে দ্য হ্যাংড ম্যান অ্যালজেরের দিকে ফিরলেন। তিনি মনে করিয়ে দিলেন যে তার দেওয়া তথ্যের সাহায্যে অ্যালজার একজন জলদস্যু অ্যাডমিরাসকে পরাজিত করতে পেরেছিলেন। এর বিনিময়ে অড্রে একটি বিয়ন্ডার উপাদান দাবি করলেন, একটি প্রাপ্তবয়স্ক রেইনবো সালাম্যান্ডারের পিটুইটারি গ্ল্যান্ড। অ্যালজার নিশ্চিত করলেন যে উপাদানটি তার কাছে আছে, কিন্তু তখনই একটা নতুন এবং খুব বাস্তব সমস্যা তৈরি হলো। সমস্যাটা হলো এই ভৌতিক জিনিসটি আদান প্রদান করা হবে কিভাবে? তারা তো কেউ কারো আসল পরিচয় বা ঠিকানা জানে না। তারা মিলিত হয়েছে এক আধ্যাত্মিক জগতে, ওখান থেকে বাস্তব জগতে একটা জিনিস পাঠানো তো প্রায় অসম্ভব। অড্রে যখন এই সমস্যায় জর্জরিত, তখন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। ঠিক সেই মুহূর্তে যখন সবাই ভাবছে এর কোনো সমাধান নেই, তখন দ্য ফুল একটা রহস্যময় হাসি দিয়ে বললেন, আপনারা কি এই বিষয়ে আমার সাথে একটি প্রচেষ্টা করতে রাজি আছেন?
প্রস্তাবটা ছিল সদস্যদের মধ্যে লেনদেন সহজ করার জন্য। তিনি বললেন তারা একে অপরের সাথে জিনিসপত্র লেনদেনের জন্য একটা বলিদান বা উৎসর্গের আচার ব্যবহার করতে পারে। মানে একজন সদস্য কোনো বিয়ন্ডের উপাদান তাকে উৎসর্গ করবে আর তিনি সেটা অন্য সদস্যকে পৌঁছে দেবেন। এতে পুরো প্রক্রিয়াটা গোপন থাকবে, নিরাপদ হবে আর বাইরের জগতের কোনো ঝুঁকিও থাকবে না। প্রস্তাবটা শোনার সাথে সাথেই জাস্টিসের মধ্যে একটা চাপা উত্তেজনা দেখা গেল। সে তো প্রায় সাথে সাথেই রাজি হয়ে গেল, কারণ জাস্টিসের মনে পড়ে গেল মিস্টার ফুল এর আগেও দুবারই প্রচেষ্টা শব্দটা ব্যবহার করেছেন, আর প্রতিবারই তার ফল ছিল মানে অবিশ্বাস্য। প্রথমবার ছিল তাদেরকে এই রহস্যময় জগতে নিয়ে আসা, আর দ্বিতীয়বার প্রার্থনার মাধ্যমে তাদের সম্মানসূচক নাম দেওয়া। তাহলে জাস্টিসের কাছে এই তৃতীয় প্রচেষ্টাটা ছিল আরও একটা বড় সুযোগ। আর জাস্টিসের পরিচয় তো একজন স্পেকটেটর। এই পরিচয়টার সাথেও এর একটা সম্পর্ক আছে। জাস্টিসের কাছে এই ধরনের একটা গোপন লেনদেনের প্রক্রিয়া, যা অন্যদের চোখের আড়ালে ঘটলে, সেটা তার ক্ষমতার সাথে সরাসরি জড়িত। তার কাছে এটা দেবতাদের মতো করে লেনদেন করার একটা উপায়। এই প্রস্তাবটা শোনার পর তার বিশ্বাস আরও পোক্ত হল যে ট্যারো ক্লাব দুনিয়ার অন্য সব গোপন সংগঠনের চেয়ে একেবারেই আলাদা হতে চলেছে। কিন্তু টেবিলের অন্য প্রান্তে বসা দ্য হ্যাংড ম্যান মানে অ্যালগারের প্রতিক্রিয়া ছিল ঠিক এর উল্টো। হ্যাঁ, সে শুধু সন্দেহানই হল না, রীতিমতো সতর্ক হয়ে উঠল। বলিদান বা উৎসর্গ এই শব্দগুলো শুনেই তার মধ্যে একটা অস্বস্তি কাজ করতে শুরু করল। কারণটা অমূলক নয়। তাদের জগতে মানে পঞ্চম যুগে বলিদান শব্দটা কোনো সাধারণ ধর্মীয় আচারের সঙ্গে যুক্ত না। এটা সরাসরি অশুভ শক্তি, শয়তান আর ইভিল গডদের সঙ্গে জড়িত। সাধারণ মানুষ জানে যে এই ধরনের আচারের শেষটা খুব ভয়ঙ্কর হয়। আর দ্য হ্যাংড ম্যান তো সাধারণ মানুষ নয়, সে নিজে একজন শক্তিশালী বিয়ন্ড। তার মানে সে এমন কিছু ঘটতে দেখেছে যা তাকে ভয় পাইয়ে দিয়েছে। ঠিক তাই, তার চোখের সামনে ভেসে উঠছিল রিয়া অ্যাডমিরাল হারিকেন কিলাঙ্গোসের কথা। একজন অত্যন্ত শক্তিশালী জলদস্যু ছিল, কিন্তু ভুল আচারের ফাঁদে পড়ে তার শরীরটা ভয়ঙ্করভাবে পচে গলে গিয়েছিল। সেই স্মৃতিটা হ্যাংডম্যানের মনে এতটাই তাজা যে বলিদান শব্দটা শোনার সাথে সাথেই তার মনে প্রশ্ন জাগল, মিস্টার ফুলের আসল উদ্দেশ্যটা কি? তিনি কি সত্যিই তাদের সাহায্য করতে চাইছেন, নাকি এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র আছে? এই প্রশ্নটাই তাকে ভাবাচ্ছিল। আর তৃতীয় সদস্য দ্য সান, সে তো সবে এই সংগঠনে যোগ দিয়েছে। দ্য সান তো একেবারে বিভ্রান্ত। সে একবার উত্তেজিত জাস্টিসের দিকে তাকাচ্ছে, আবার আতঙ্কিত দ্য হ্যাংডম্যানের দিকে। সে বুঝতেই পারছে না যে একটা সাধারণ প্রস্তাব নিয়ে এত নাটকীয় প্রতিক্রিয়া কেন হচ্ছে। তার কাছে পুরো বিষয়টাই ছিল ধোঁয়াশা। সে শুধু চুপচাপ পুরো ঘটনাটা বোঝার চেষ্টা করছিল। এই মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে মিস্টার ফুল তার পরিকল্পনা মতো আচারের পদ্ধতি বর্ণনা করতে শুরু করলেন। আর পদ্ধতিটা ছিল অবাক করার মতো সহজ। তিনি বললেন, একটা সাধারণ বেদি তৈরি করতে হবে, তার উপর আঁকতে হবে মিস্টার ফুলের চেয়ারের পেছনে থাকা প্রতীকটা, একটা লুকানো চক্ষুবিহীন চোখ, আর তার চারপাশে কিছু রহস্যময় বাঁকানো রেখা। আর যদি তারা প্রতীকটা ভুলে যায়, তাহলে শুধু তার কাছে প্রার্থনা করলেই সেটা তাদের মনে পড়ে যাবে। সাধারণত এই ধরনের আচারে তো অনেক ভেষজ, পবিত্র তেল বা জটিল মন্ত্রের প্রয়োজন হয়। এখানে সেরকম কিছু ছিল না। কোনো অতিরিক্ত উপাদান ছাড়াই শুধুমাত্র প্রাচীন হার্মিস বা জটুন ভাষায় একটা ছোট্ট প্রার্থনা উচ্চারণ করতে হবে। তোমার একনিষ্ঠ সেবক তোমার মনোযোগের জন্য প্রার্থনা করছে। আমি প্রার্থনা করছি তুমি তার উৎসর্গ গ্রহণ করো। আমি প্রার্থনা করছি তুমি তোমার রাজ্যের দরজা খুলে দাও। এই সরলতা নিয়ে জাস্টিসকে আরও মুগ্ধ করেছিল। তার মনে হয় মিস্টার ফুলের সাথে কাজ করাটা অন্যান্য দেবতাদের মতো ক্লান্তিকর নয়, মানে ঝামেলার নয়। কিন্তু এই সরলতার মধ্যেই তো এই সহজ পদ্ধতিটা দেখেই হ্যাংডম্যানের আগের সন্দেহটা আরও দৃঢ় হলো। সে প্রায় নিশ্চিত হয়ে গেল যে মিস্টার ফুল কোনো সীমাবদ্ধতার মধ্যে আটকে আছেন। হয়তো তিনি কোনো কারণে এই ধূসর কুয়াশার জগৎ থেকে বেরোতে পারছেন না, অথবা তার শক্তি কোনোভাবে সীমিত হয়ে আছে। তার মতে এই আচারের মাধ্যমে মিস্টার ফুল আসলে জাস্টিস, দ্য সান এবং তাকে ব্যবহার করছেন। ধীরে ধীরে তাদের মাধ্যমে শক্তি সঞ্চয় করে হয়তো একদিন তিনি বাস্তব জগতে অবতরণ করার পরিকল্পনা করছেন। এই গোপন ক্লাবটা তার ব্যক্তিগত লক্ষ্যের একটা হাতিয়ার ছাড়া আর কিছুই নয়। মিস্টার ফুলের মতো শক্তিশালী সত্তার কি অনুসারীর অভাব আছে? তার যদি কোনো শক্তিশালী উপাসক থাকে, তবে তাকে দিয়ে এই কাজগুলো না করিয়ে এদের মতো নতুন সদস্যদের ব্যবহার করছেন কেন? এই প্রশ্নটাই দ্য হ্যাংড ম্যানকে সবচেয়ে বেশি ভাবাচ্ছিল। সে মনে মনে ভাবছিল,
এমন কোনো গোপনীয়তা নিশ্চয়ই আছে যা আমি এখনো জানি না। হয়তো অন্য উপাসকরা নজরদারিতে আছে, অথবা এই প্রচেষ্টাগুলো এতটাই গোপন যে তা অন্য কাউকে দিয়ে করানো সম্ভব নয়। এই রহস্যটা তাকে আরও বেশি সতর্ক করে তুলল। পর্দার আড়ালে মিস্টার ফুলের চিন্তাভাবনা ছিল অনেক বেশি বাস্তবসম্মত আর ক্যালকুলেটেড। তিনি প্রায় 90% নিশ্চিত ছিলেন যে এই আচারটা কাজ করবে, কারণ তার আগের কিছু পরীক্ষা থেকে তিনি জানতেন যে এই প্রার্থনাটি ধূসর কুয়াশার উপরে একটা মায়াবী দরজা তৈরি করতে পারে। তার একমাত্র সংশয় ছিল যে সাধারণ আধ্যাত্মিক উপাদান দিয়ে তৈরি পথটা স্থিতিশীল হবে কিনা, নাকি এর জন্য বিয়ন্ডের উপাদানই লাগবে। তিনি এই পরীক্ষার খরচ সদস্যের উপরেই চাপিয়ে দিলেন, কারণ তারা শুরু থেকেই জানত যে ট্যারো ক্লাব একটি পরীক্ষামূলক সংগঠন, যেখানে ব্যর্থতা আসতেই পারে। তার ভাবনাটা ছিল এমন যে এমনকি দেবতারাও সব বিষয়ে নিশ্চিত হতে পারে না, তাদেরও পরীক্ষা করতে হয়। তিনি ঝুঁকি নিলেন, কিন্তু সেই ঝুঁকির ভারটা নিজের কাঁধে নিলেন না। এরপর কি হলো? দ্য হ্যাংড ম্যান রাজি হলো, কারণ সে জানত আপাতত মিস্টার ফুলকে অমান্য করার কোনো উপায় তার নেই। সে জানালো যে তার কাছে রেইনবো স্যালাম্যান্ডারের পিটুইটারি গ্রন্থি নামে একটি বিয়ন্ডার উপাদান আছে, এবং পরীক্ষা শেষ হলেই সে পরীক্ষাটা শুরু করবে। তবে সে এটাও বলল যে প্রথমে সাধারণ আধ্যাত্মিক উপাদান দিয়েই চেষ্টা করবে, যদি ব্যর্থ হয় তবেই বিয়ন্ডার উপাদান ব্যবহার করবে। জাস্টিস, যে কিনা এক ধনী পরিবারের সদস্য, সে সাথে সাথে একটা বড় প্রস্তাব দিল। সে বলল পরীক্ষার জন্য যদি কোনো অতিরিক্ত বিয়ন্ডার উপাদানের প্রয়োজন হয় তার ক্ষতিপূরণ সে দেবে। যদিও সে নির্দিষ্ট কোনো উপাদানের নিশ্চয়তা দিতে পারল না, কিন্তু তার আর্থিক সহায়তার প্রস্তাবটা ছিল নিঃশর্ত। জাস্টিসের মাথায় অন্য কিছু ঘুরছিল। লেনদেনের বিষয়টি স্থির হওয়ার পর জাস্টিস একটি একেবারে নতুন প্রস্তাব নিয়ে আসে। সে জানায় যে সে ব্যাকল্যান্ড শহরে দুজন মহিলা বিয়ন্ডারকে চেনে, যারা বেশ নির্ভরযোগ্য এবং ট্যারো ক্লাবে যোগ দেওয়ার জন্য উপযুক্ত। তাদের নিজস্ব পরিচিতির জগৎ আছে, সম্পদ আছে, যা ক্লাবের জন্য ভবিষ্যতে খুব উপকারী হতে পারে। তাই সে মিস্টার ফুলের কাছে তাদের ক্লাবে অন্তর্ভুক্ত করার অনুমতি চাইল। মিস্টার ফুল নির্দেশ দিলেন নতুন সদস্যদের একটি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। তিনি জাস্টিসকে নির্দেশ দিলেন এমনভাবে ওই দুজনের কাছে তার অর্থাৎ মিস্টার ফুলের নাম পৌঁছে দিতে যাতে তারা নিজেরাই আগ্রহী হয়ে ওঠে। এতে জাস্টিসের পরিচয়ও গোপন থাকবে, আবার নতুন সদস্যদের পরীক্ষাও নেওয়া হয়ে যাবে। অর্থাৎ তিনি ঝুঁকি এবং সুযোগ দুটোই মাথায় রেখে একটা মধ্যম পন্থা বের করলেন। এতে তার নেতৃত্ব আর কৌশলগত চিন্তার গভীরতাও প্রকাশ পায়। তিনি দেখালেন যে তিনি শুধু শক্তিশালী নন, একজন বিচক্ষণ নেতাও বটে। এরপর বৈঠক শেষ হল। সদস্যরা সবাই যার যার জগতে ফিরে গেল, কিন্তু তাদের মনের ভেতর রয়ে গেল একরাশ প্রশ্ন, সন্দেহ আর উত্তেজনা। মিস্টার ফুল সেই ধূসর কুয়াশার ওপরে অপেক্ষা করতে লাগলেন দ্য হ্যাংড ম্যানের উৎসর্গের জন্য। গল্পটা শুরু হচ্ছে একদম মাঝ সমুদ্রে, সোনিয়া সাগরের উত্তাল ঢেউ, আর তার মধ্যেই এগিয়ে চলেছে ব্লু অ্যাভেঞ্জার নামের একটা জাহাজ। আর জাহাজের ক্যাপ্টেনের কেবিনে আমরা দেখতে পাচ্ছি আলজের উইলসনকে খুব অস্থিরভাবে পায়চারি করছেন। তার চোখে মুখে একটা অদ্ভুত উদ্বেগ আর সংকল্পের একটা মিশ্রণ। তিনি এমন এক সত্তার সাথে যোগাযোগ করতে চলেছেন যা এই বাস্তব জগতের অংশই নয়। একটা গোপন আচারের প্রস্তুতি নিচ্ছেন, আর এই আচারটা উৎসর্গ করা হবে দ্য ফুল নামে পরিচিত এক রহস্যময় সত্তার উদ্দেশ্যে। এই আচার সফল হলে বাস্তব জগৎ আর এক কুয়াশাচ্ছন্ন আধ্যাত্মিক জগতের মধ্যে একটা সেতু তৈরি হবে। শুরুটা হচ্ছে আলজেরের আত্মনিবেদন দিয়ে। জাহাজের কেবিনের ভেতরটা কেমন থমথমে, বাইরে শুধু ঝড়ের গর্জন শোনা যাচ্ছে। আলজের তার সব দ্বিধা ছেড়ে ফেলে ডেস্কের সামনে দাঁড়ালেন, একটা কাগজ আর কলম নিলেন আর আঁকতে শুরু করলেন দ্য ফুলের দেওয়া সেই জটিল প্রতীকটা কিন্তু বেশ অদ্ভুত। একটা চোখ, কিন্তু তার ভেতরে কোনো মনি নেই। একটা চোখবিহীন চোখ, আর তার চারপাশে কিছু বিকৃত জ্যামিতিক রেখা। একজন সিফেরার হিসেবে তার স্মৃতিশক্তি অসাধারণ, তাই নিখুঁতভাবে তিনি প্রতীকটা এঁকে ফেললেন। এরপর তিনি দ্বৈতবাদের নীতি মেনে দুটো মোমবাতি রাখলেন, একটা প্রতীকের উপরে যা দ্য ফুলকে নির্দেশ করছে, আর অন্যটা ঠিক মাঝখানে যেটা আত্মনিবেদনকারী আলজেরের নিজের প্রতীক। একটা রূপার ছুরি দিয়ে ডেস্কের চারপাশে একটা অদৃশ্য সুরক্ষা বলয়ও তৈরি করলেন, আর সবশেষে নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে মোমবাতি দুটো জ্বালিয়ে দিলেন। তিনি প্রাচীন হার্মিস ভাষায় মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। হার্মিস ভাষার ব্যবহারটা
এখানে খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু একটা প্রাচীন ভাষা নয়, এটা যেন সরাসরি মহাজাগতিক শক্তির সাথে কথা বলার একটা কোড। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো এই কোড এতটাই কাঁচা আর শক্তিশালী যে এর কোনো ফায়ারওয়াল বা সুরক্ষা ব্যবস্থা নেই। তাই আলজেরের মতো ব্যবহারকারীদের আক্ষরিক অর্থেই নিজের শরীর আর আত্মা দিয়ে সেই শক্তির প্রচণ্ড ধাক্কা সামলাতে হয়। বর্ণনায় আছে আলজেরের মনে হচ্ছিল যেন তার চামড়া ছুরি দিয়ে কেটে ফেলা হচ্ছে। তিনি চোখ ঝুঁকি নিচ্ছেন, আর এই তীব্র যন্ত্রণার মধ্যেই তিনি পকেট থেকে একটা কাচের বোতল বের করলেন। তার ভেতর থেকে ধাতব দ্যুতিযুক্ত তিলের মতো অসংখ্য দানা বের করে বাতাসে ছড়িয়ে দিলেন, আর সাথে সাথেই বাইরের ঝড়টা যেন আরও শক্তিশালী হয়ে উঠল। বাতাস আর রুদ্রমূর্তিতে রইল না, বরং দুটো ভিন্ন রঙে ভাগ হয়ে গেল, রূপালী আর কালো। আর এই দুটো রঙের বাতাস একে অপরের সাথে মিশে গিয়ে দ্য ফুলকে উৎসর্গ করা মোমবাতির শিখায় প্রবেশ করল। আর ঠিক তখনই বাতাস আর আলো দিয়ে তৈরি একটা অলিক দরজা খুলে গেল। দরজার ওপারে গভীর অন্ধকার, যেটা অগণিত ছায়ামূর্তি দিয়ে তৈরি, আর তার ওপরে ঘন ধূসর কুয়াশা। সেই কুয়াশারও অনেক উপরে এক প্রাচীন প্রাসাদ। এই দৃশ্য দেখে অ্যালজেরের ভেতরে ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ তৈরি হলো। তিনি আর দেরি করলেন না, আগে থেকে প্রস্তুত রাখা রেইনবো স্যালামান্ডারের পিটুইটারি গ্রন্থিটি দু হাতে তুলে ধরে সেই অলিক দরজার দিকে নিবেদন করলেন। আর অ্যালজার এটা নিবেদন করার সাথে সাথেই এক অদৃশ্য শক্তি এসে গ্রন্থিটা নিয়ে গেল, এবং তিনি দ্য ফুলের গভীর কণ্ঠস্বর শুনতে পেলেন, তুমি ভালো করেছ। আচার শেষ, আলজের যখন ক্যাবিনেট চেয়ারে বসলেন, তার অভিব্যক্তি ছিল খুব জটিল। তার মনে ভয় আর আনন্দ দুটোই কাজ করছিল। সে ভাবছিল মিস্টার ফুল কি ধীরে ধীরে তার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে বাস্তব জগতে প্রবেশ করতে চলেছেন। এই ভাবনাটা তাকে ভয় পাইয়ে দিলেও সে এক ধরনের গর্ব অনুভব করছিল, কারণ সে ১৩ ক্লাব নামের এই গোপন সংগঠনের একজন আদি সদস্য। এই ক্লাবের শক্তি যত বাড়বে, তার নিজের অবস্থানও ততটাই শক্তিশালী হবে। এই সফল লেনদেন তার ভবিষ্যতের জন্য একটা নতুন দরজা খুলে দিল। তো আলজেরের এই আত্মনিবেদন সফল হলো, আর এর প্রভাবটা কিন্তু পড়ল হাজার হাজার মাইল দূরে, সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশে। চলুন এবার সেই বিলাসবহুল শোবার ঘরে যাওয়া যাক, যেখানে মিস জাস্টিস অর্থাৎ অড্রে হল অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অড্রে অস্থিরভাবে বইয়ের পাতা উল্টাচ্ছে, কিন্তু তার মন সেখানে নেই। তার মন পড়ে আছে তার কথা বলা পোশাক গোল্ডেন রিট্রিভার সুশির দিকে। সে ভাবছে এখন সুশিকে নিয়ে খেলবে কিনা, কিন্তু পরক্ষণেই তার মনে হচ্ছে সুশির তো নিজস্ব জগৎ আছে, তাকে যখন তখন বিরক্ত করা ঠিক না। এই সাধারণ দ্বিধার মধ্যেই তার চোখের সামনে সেই পরিচিত ঘন ধূসর কুয়াশা আবির্ভূত হল, আর কুয়াশার গভীরে সেই উঁচু চেয়ারে বসে আছেন দ্য ফুল। তিনি মৃদু হেসে অড্রেকে জানালেন যে আলজেরের চেষ্টা সফল হয়েছে এবং তাকে নিজের আচারের জন্য প্রস্তুত হতে বললেন। অড্রের উত্তেজনা আর ধরে না। অড্রে দ্রুত নিজের আচার শুরু করল। যখন সেই অলিক দরজা খুলল আর তার উপরে সেই রহস্যময় জগৎ ভেসে উঠল, অড্রে যেন ঘোরের মধ্যে চলে গেল। তার মনে হলো এটাই সেই রহস্যময় জগৎ যা আমি সব সময় চেয়ে এসেছি। সে দেখল তার বেদিতে রেইনবো স্যালামান্ডারের সেই রঙিন পিটুইটারি গ্রন্থিটি আবির্ভূত হয়েছে। সে আর এক মুহূর্ত দেরি করল না, দ্রুত সেই উপাদান দিয়ে টেলিপ্যাথিস্ট পোষণ তৈরি করল এবং সফলভাবে পান করল। পোষণ পান করার সাথে সাথেই তার আধ্যাত্মিক ক্ষমতার স্তর সিকোয়েন্স উন্নত হল। অড্রে এই পোষণ পান করে একজন টেলিপ্যাথিস্ট হয়ে গেল। তার চারপাশের জগৎ, মানুষের চিন্তা ভাবনা সবকিছু তার কাছে আরও পরিষ্কার হয়ে উঠল। তার সে এখন মানুষের মন পড়তে পারে। সে হাসি মুখে দরজা খুলে তার কুকুর সুশিকে ভেতরে আসতে দিল, কিন্তু সুশি ছিল বেশ সন্দেহপ্রবণ। সে সরাসরি জিজ্ঞেস করল, তোমার আজ স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগলো? অড্রে একটা শুকনো হাসি দিয়ে প্রসঙ্গটা পাল্টে দিল। মানুষ এবং কুকুর দুজনেই এক গভীর চিন্তায় ডুবে গেল। ধূসর কুয়াশার উপরে সেই প্রাচীন প্রাসাদে বসে তার মুখে কোনো রহস্যময় হাসি নয়, বরং বিজয়ের এক খাঁটি শিশুর মতো হাসি। আর তার মাথায় তখন আরও বড় পরিকল্পনা ঘুরছে। সে ভাবছে ভবিষ্যতে ১৩ ক্লাব আরও অলৌকিক হয়ে উঠবে। সে এই ক্লাবকে দিয়ে আরও অনেক বড় কিছু করতে চায়। এরপর ক্লায়েন্ট বাস্তব জগতে ফিরে আসে। সে ১ পাউন্ড খরচ করে একটা সোনার ফ্রেমের চশমা, একটা পরচুলা আর বিভিন্ন ধরনের নকল গোফ কেনে। এরপর
সে শহরের সবচেয়ে জনাকীর্ণ এবং বিপজ্জনক এলাকা ইস্ট বোরোতে যায়। সেখানে সপ্তাহে মাত্র 4 সলি 3 পেন্স ভাড়ায় একটা 1 কামরার বাড়ি ভাড়া নেয়। তার নিজের বাসস্থান চ্যারুট বোরো, একটা অভিজাত এলাকা, আর ইস্ট বোরো হল অপরাধ আর দারিদ্র্যের কেন্দ্র। সে তার নতুন আস্থানায় ফিরে এসে নিজের তৈরি করা কিছু ছোট ছোট বিজ্ঞাপনের কাগজ নিয়ে কাজ করতে বসে। সে নিজেকে একজন ব্যক্তিগত গোয়েন্দা হিসেবে পরিচয় দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে। 2 দিন পর বৃহস্পতিবার সকালে অবশেষে তার দরজায় ঘণ্টার শব্দ শোনা যায়।